ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আবারও সবাইকে আমাদের সপ্তম ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত দুইটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে শব্দের শুরুতে এবং মাঝখানে যখন অধ্বনি থাকবে তখন সেই অধ্বনির উচ্চারণটা কেমন হবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে শব্দের শেষে যখন অধ্বনি থাকবে তখন সেই অধ্বনির উচ্চারণটা কেমন হবে। যেমন দেখেন, প্রথমে যে নিয়মটা আছে, 11 থেকে 18 পর্যন্ত শব্দের শেষে যে অধ্বনিটা আছে ওটার উচ্চারণটা ও এর মতো উচ্চারিত হবে। ও এর মতো উচ্চারিত হবে। যেমন কি 11, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ঠিক আছে? ওই আপনারা আবার যে একটা ভাবতে পারেন, ম্যাম উ এর মতো করে উচ্চারণ করলে কেমন শোনা? আমি কিন্তু এটা উ এর মতো করে উচ্চারণ করি, আমি ও এর মতো করে উচ্চারণ করছি। একটা ও, একটা উ। ও উ পার্থক্য আছে। 11 বলেছি, 11 বলিনি, বা 11 বলিনি। কি বলেছি? 11, 12, 13। এই পার্থক্যটা বুঝতে হবে। তারপরে নিয়মটা হচ্ছে, কিছু বিশেষণ শব্দের শেষে যখন অধ্বনি থাকবে তখন সে অধ্বনির উচ্চারণটা ও এর মতো উচ্চারিত হবে। আশা করি এখন বিশেষণ বিশেষণ কাকে বলে বা কি এই বিষয়গুলো এখন শেখাতে হবে না। আসলে আপনারা সবাই জানেন, খুব বেসিক বিষয়গুলো। আর যদি একান্তই না জেনে থাকেন তবে অবশ্যই আপনি ইউটিউবে সার্চ করলে বিশেষ বিশেষ কাকে বলে বা একটু বিস্তারিত আলোচনা একবার শুনে নিলেই হবে। আমি একটু ছোট করে বলে দিয়েছি, বিশেষ্য মানে তো হচ্ছে কোনো কিছু নাম কি বিশেষ্য বলে, আর বিশেষণ মানে হচ্ছে বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদ যে দোষ গুণ অবস্থা বোঝায় সেটাকে মূলত বিশেষণ বলে। এরকম কিছু বিশেষণ শব্দের শেষে যখন অধ্বনি থাকবে তখন সেই অধ্বনির উচ্চারণটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন কি ভালো, ভালো, ছোট, খাটো, কালো। কিন্তু এই শব্দগুলো যদি আবার খুব বিশেষ্য শব্দ হিসেবে ব্যবহৃত হয় কোনো বাক্যে বা এভাবে, তখন সেটা আবার হয়ে যাবে মানে হসন্ত যুক্ত হয়ে উচ্চারণটা থেমে যাবে, ওই ও এর মতো শেষে আবার যুক্ত হবে না। তবে কি ভাল, ভাল মানে কপাল, ভাল, খাট, কাল, এইভাবে বিশেষ্য রূপে ব্যবহৃত হলে আর কি। তারপরে নিয়মটা হচ্ছে, ত এবং ইত প্রত্যয় যুক্ত বিশেষণ শব্দের শেষে যখন অধ্বনি থাকবে তখন সেই অধ্বনির উচ্চারণটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন দেখেন, হত, ত প্রত্যয় আছে শেষে, হত, গত, নত, পালিত, ইত প্রত্যয় আছে, তাই কি পালিত না, পালিত, পরীক্ষিত, রক্ষিত। কিন্তু এই শব্দগুলো যদি আবার বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তখন আবার শেষের অধ্বনিটা বিলুপ্ত হয়ে হসন্ত রূপে উচ্চারিত হয়। তবে কি গীত না, গীত, গীত, মদ, রক্ষী। তারপরে হচ্ছে কিছু বিলুপ্ত শব্দ আছে যেগুলো বিশেষণ রূপে ব্যবহৃত বলে অন্তিম অটা ও এর মতো উচ্চারিত হয়। যেমন কলু, কলু, কলো কলো, ঝড়ো ঝড়ো, সবগুলো বিলুপ্ত শব্দ। কল কল হবে না, কি হবে? কল কল, ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাঁদো কাঁদো। কিছু কিছু বিলুপ্ত শব্দ আবার আছে যারা আবার এই নিয়মটা মানে। যেমন তর তর হবে না, তর তর করে বেড়ে চলেছে, তর তর হবে, তর তর, তর তর না। তারপর মরমর, গড় গড়, জ্বর জ্বর। ঠিক আছে? এইভাবে। তারপরে নিয়মটা হচ্ছে, আন, আনু প্রত্যয়ান্ত শব্দের শেষে যখন অধ্বনি থাকবে তখন সেই অধ্বনির উচ্চারণটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন বলানু, এটা কি প্রত্যয়? শেষে আন প্রত্যয়টা আছে না, এই নটা অধ্বনি না, সেই কারণে এই নটা ওকার রূপে উচ্চারিত হবে। বলানু, তাকে দিয়ে বলানো হয়েছিল। পাঠানো, পড়ানো, দেখানো। কিন্তু এই শব্দগুলো যদি আবার আদেশ বা অনুজ্ঞা অর্থে ব্যবহৃত হয় তখন আবার শেষের বর্ণের সাথে হসন্ত যুক্ত হয়ে সেটা মানে উচ্চারণটা থেমে যাবে আর কি। যেমন দেখেন, ওখানে পাঠান আদেশ অর্থে ব্যবহার করা হয় যে ওখানে পাঠান। তারপরে ছবিটা দেখান অনুরোধ অর্থে। তারপরে গাড়িটা চালান, গানটা শেখান। ঠিক আছে? তারপরে নিয়মটা হচ্ছে, বিশেষ্য শব্দের শেষে যখন হ থাকবে তখন শেষের যে অধ্বনিটা মানে হটা ওকার রূপে উচ্চারিত হবে। তবে কি বিরহ, দ্রোহ,
দেহ, দেহ না দেহ, তারপর স্নেহ, মোহ। ঠিক আছে, এইভাবে উচ্চারিত হবে। তারপর হলো বিশেষণ শব্দের শেষে যখন ঢয় বিন্দু র থাকবে, তখন শেষের যে অধ্বনিটা ওটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন কি গুরহ, গার্হ, এগুলো সবগুলো বিশেষণ শব্দ কিন্তু। গুরহ, গার্হ, মূর্খ, দৃঢ়। কিন্তু বিশেষ্য পদের ক্ষেত্রে আবার শেষের অধ্বনিটা বিলুপ্ত হয়ে হসন্ত রূপে উচ্চারিত হবে। যেমন আষাঢ় আর রাত, এগুলো বিশেষ্য শব্দ, কারণ আষাঢ় মাসের নাম, রার নদীর নাম। আষাঢ়, রাত। এক্ষেত্রে আবার আষাঢ়, রার্ঘ হলো না। আর এই বিষয়টা আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম, তাদের যদি মনে থাকে তবে বুঝতেই পেরেছি। তারপরে নিয়মটা হলো ত, তম প্রত্যয়ান্ত সব বিশেষণ পদের শেষে যখন অধ্বনি থাকবে, তখন প্রায়শই সেই অধ্বনির উচ্চারণটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন অন্যতম, কি তম প্রত্যয়টা আছে না, তবে অন্যতম না, অনেকে এটা অন্যতম বলে, তা কি হবে অন্যতম। তারপর অধিকতর, ভিন্নতর, উচ্চতম, এইভাবে। তারপরে নিয়মটা হচ্ছে ই কিংবা একারের পর যদি অন্তস্থ অ থাকে, তখন সেই অন্তস্থ অটা হসন্ত রূপে উচ্চারিত না হয়ে ওকারের মতো উচ্চারিত হবে। এখানে কি আছে, নির্ণেয়, সর্বশেষে কি অন্তস্থ অটা আছে না, অন্তস্থ অ এর আগে বলেন তো কি আছে, একার আছে না, সেই কারণে অন্তস্থ অটা ও এর মতো উচ্চারিত হবে। তবে কি নির্ণয় না, নির্ণেয়। প্রিয়, মৃয়, স্বীয়, বিধেয়, অনেকে বলে বিধেয় না, এটা কি হবে বিধেয়। তারপর স্মরণীয়, তুলনীয়। আসলে আমরা উচ্চারণগুলো এইভাবেই করে থাকি, মানে এই উচ্চারণগুলোতে ভুল করার পরিমাণটা খুবই কম। অনেকে এটা জেনে হোক, নিয়ম জেনে হোক, না জেনেও হোক, ঠিকঠাক ভাবে উচ্চারণ করে। তাই আজকে ক্লাসে অনেকগুলো নিয়ম থাকলেও সহজ আজকে ক্লাসের নিয়মগুলো। হয়তো নিয়মগুলো আপনাদের জানা ছিল না, বাট উচ্চারণটা আপনারা হয়তো ঠিকঠাক ভাবে করতেন প্রায় অনেকেই। তাও যেহেতু আছে আমাদের পর্বে, অবশ্যই আমি শেখাবো আপনাদের। তারপর হচ্ছে ঈদ, ইল, ইতেজ, ইয়াজ, ইতে ছিল, ইয়া ছিল ইত্যাদি প্রত্যয় যুগে গঠিত ক্রিয়াপদের শেষের যে অধ্বনিটা না, ওটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন কি করিব, ইব প্রত্যয় আছে, তাই এটা কি হবে করিব না করিব। সেখান থেকে এখন আমরা যখন চলিত ভাষায় কথা বলি, এসেছে কি করব, বলবো, করছো, করেছিল, চলছো। ঠিক আছে। তারপরে নিয়মটা হচ্ছে শব্দের শেষে যখন অধ্বনি থাকবে এবং এর আগে যদি ওই, ও, অনুসার, বিসর্গ, ঋকার থাকে, তবে শেষের যে অধ্বনিটা না, ওটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন বংশ, বৃষ, শৈল, সৌর। বংশ শেষে কি অধ্বনি আছে না, স্বর আছে না, এর আগে বলেন তো কি আছে, অনুস্বার আছে না, সেই কারণে সটা ওকার রূপে উচ্চারিত হয়েছে বংশ। বাকি সবগুলো সেভাবে বংশ, বৃষ, তারপর শৈল, সৌর। কিছু ব্যতিক্রম আছে যারা আবার এই নিয়মটা মানে না, যেমন দৌড়, দৌড় আবার হবে না, দৌড়, পৌষ, বৌড়। তারপরে নিয়মটা হচ্ছে শব্দের শেষে যখন সংযুক্ত বর্ণ থাকবে, মানে দুটি বা তার অধিক ব্যঞ্জন বর্ণ থাকবে, তখন শেষের যে অধ্বনিটা না, ওটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন দন্ত, দন্ত, গন্ধ, পদ্য, প্রাঘ্য, দ্বন্দ্ব। ঠিক আছে, এইভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই গেল আমাদের শব্দের শেষে যখন অধ্বনি থাকবে, তখন উচ্চারণটা কখন কেমন হবে সেটাকে কেন্দ্র করে বেশ কয়েকটা নিয়ম, সবচেয়ে বেশি হয়তো নিয়ম আজকে ক্লাসে ছিল, বা সহজ, আজকে নিয়মগুলো সহজ। এরপরে আমরা এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেটা আপনাদের জন্য একদমই নতুন, বিগত ক্লাসগুলোতে এরকম কিছুই ছিল না। সংবাদ পাঠের বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে দিচ্ছি, এটা আমাদের কোনো সংবাদ পাঠ শেখার কোনো কোর্স না, এটা আমাদের শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপনা শেখার কোর্স। উপস্থাপনার মধ্যেও যেহেতু একটা সেগমেন্ট আছে সংবাদ উপস্থাপনার, সেই কারণে আজকে আমরা এই বিষয়টা রেখেছি।
খুবই বেসিক যে বিষয়গুলো সেটা নিয়ে আমি আপনাদেরকে আজকে ধারণা দেব। ঠিক আছে? তো দেখেন, আমি প্রথমে আপনাদেরকে 5টা নিয়ম বলবো আজকে, 5টা কৌশল যেগুলো সংবাদ পাঠের ক্ষেত্রে প্রয়োজন আপনাদের হবে, এবং যেগুলো না জানা থাকলেই নয়, জানতেই হবে, বেসিক বাট খুবই প্রয়োজন। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। আপনাকে সংবাদ পাঠ শুদ্ধ কিংবা প্রমিত উচ্চারণে কিন্তু করতে হবে। আপনাকে ভুলভাল উচ্চারণে সংবাদ পাঠ করলে সেটা কিন্তু আপনি গ্রহণযোগ্যতা পাবেন না, মানে শুরুতে আপনি বাদ হয়ে যাবেন ভুলভাল উচ্চারণ থাকে। তাই আপনাদের দেখেন শুদ্ধ উচ্চারণটা কতটা জরুরি, এটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আপনার বাহ্যিক শিল্পের যে কোনো ক্ষেত্রে, অনুষ্ঠান উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা, আর্য বলেন, তারপরে হচ্ছে এই যে রেডিও জগতে যারা কাজ করে, বা এই যে আবৃত্তির ক্ষেত্রে, গল্প পাঠ ক্ষেত্রে, বিজ্ঞাপনে ভয়েস দেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু শুদ্ধ উচ্চারণের ভূমিকা অপরিসীম। আপনাকে উচ্চারণটা শুদ্ধ থাকতে হবে, যেটার জন্য আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে নিয়ম শেখাচ্ছি। তো এটা কিন্তু কভার হয়ে গেল যে উচ্চারণটা ঠিক থাকতে হবে, সঠিক থাকতে হবে, প্রমিত উচ্চারণে কথা বলতে হবে, সংবাদ পাঠ করতে হবে। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কাট কাট করে সংবাদ পাঠ করতে হবে। এখন আপনাদের মাথা আসতে পারবে কাট কাট করে পড়ানো কি? আবৃত্তির ক্ষেত্রে যেমন আমরা এরকম সুর, তাল, লয় এরকম রেখে আবৃত্তি করি না, বা সংবাদ পাঠের ক্ষেত্রে সেটা হয়। যেমন দেখেন, আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি 2টা লাইন, দেন আপনারা বুঝতে পারবেন যে কাট কাট করে পড়া মানে কোনটাকে বোঝায়। প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা। এটাকে বলা হয় কাট কাট করে পড়া। এটা যদি আমরা আবৃত্তির মতো করে পড়তাম তবে কি করতাম? প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। এই যে একটা টান, একটা ছন্দ এরকম থাকা যাবে না। ঠিক আছে, এটাকে বলা হয় কাট কাট করে পড়া। এভাবে করবেন সব। তারপরে 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার জাস্ট সংবাদটা পড়ে গেলেই হবে না। সংবাদ পাঠ বিষয়টি বলেন তো, আপনি একটা সংবাদ জানেন, আপনাকে আপনার চ্যানেল থেকে জানানো হয়েছে, এটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করবেন সেই খবরটা পুরো দেশের মানুষের কাছে। শুধুমাত্র রিডিং করে গেলেই তো হবে না, আপনাকে তো সংবাদের যে খবরটা এটা তো দর্শকদের মনে পৌঁছতে হবে, দর্শকদের মাথার মধ্যে গাঁথতে হবে। আপনাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যেন দর্শক সেটা বুঝতে পারে খবরটা, সংবাদটা, তাই না? তা আমরা যখন খুব দ্রুত গতিতে কথা বলি তখন কিন্তু কিছুই বোঝা যায় না, সে কারণে কিন্তু আমরা কিছু সময় একটু থেমে থেমে কথা বলি। বোঝানোর সুবিধার্থে কিন্তু বাক্যের মধ্যে কিছু কিছু জায়গায় পজ দিতে হয়। সংবাদের মধ্যে সেই দাড়ি কমাগুলো না থাকলেও কিন্তু আমরা আমাদের মতো করে সেটা সেই সেই জায়গাগুলোতে পজ দিব, বুঝতে হবে যে কোথাও কোথায় পজ দিলে সেটা ভালো হবে সংবাদটা, মানে মানুষের নিকট সেটা মানুষ খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে। সে কারণে আপনাকে কিছু কিছু জায়গায় থামতে হবে, পজ দিতে হবে। যেমন দেখেন, আমি 2টো লাইনই পরে বোঝাই যে আমি কিন্তু 2-3টা জায়গায় পজ দিয়েছিলাম। যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে পজ দিয়েছিলাম। শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি থেমেছি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা। ঠিক আছে, এরকম করে কিছু কিছু জায়গায় আপনাকে থামতে হবে। সংবাদ এমন একটা জিনিস, অনেকে অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকে, বা অনেক জায়গায় দেখে অনেকে প্রশ্ন করে যে ম্যাম, আমি খুব ভালো রিডিং করতে পারি, আমি কি সংবাদ পাঠক হতে পারবো? এটা অনেকের মনে প্রশ্নটা আসে। রিডিং করতে পারলে তো অবশ্যই প্লাস পয়েন্ট যে আপনি যদি শুদ্ধ উচ্চারণে রিডিং করতে পারেন, কিন্তু জাস্ট গড়গড় করে পড়ে গেলেই হবে না যে প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা। না, অনেক সময় শিরোনামগুলো একটু দ্রুত গতিতে পড়তে হয়, বাট মূল যে সংবাদ পাঠের যে বিষয়টা এটাই আমি আপনাদের শেখাচ্ছি, এটা এভাবে করলে হবে না। ঠিক আছে, এই গেল আমাদের কত নম্বর পয়েন্টটা বললাম? 3 নম্বর পয়েন্ট বলেছি, তাই না? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে মূল শব্দে যোগ দিতে হবে। সংবাদ পাঠের ক্ষেত্রে আহ আহ, কিছু কিছু মূল শব্দ আছে, মূল বিষয় যেগুলো, এগুলোতে আপনি জোর দিয়ে পড়বেন। ইম্পর্টেন্ট যেগুলো, জরুরি যেগুলো, যেমন দেখেন এই 2টো লাইনের মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু প্রধানমন্ত্রী শব্দ, প্রধানমন্ত্রী এই শব্দটা আমাদের গুরুত্বপূর্ণ। তারপরে যে 170 টাকা নির্ধারণ করা হয়েছে, এই 170 টাকাটা একটা মেইন পয়েন্ট, মেইন শব্দ, মূল শব্দ। তারপরে হচ্ছে
যে দৈনিক মজুরি বেড়েছে 50 টাকা। এই 50 টাকা এটা মূল শব্দ। এই কিছু কিছু শব্দগুলোকে একটু জোর দিয়ে পড়তে হবে, যেমন এইভাবে: প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা, সেই হিসেবে শ্রমিকের দৈনিক মজুরি বেড়েছে 50 টাকা। 50 টাকা এই যেভাবে বেড়েছে, এভাবে কিছু কিছু জায়গায় আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা মেইন পয়েন্ট, সেখানে একটু জোর দিয়ে পড়বেন। ঠিক আছে, এটা গেল আমাদের কয় নম্বর পয়েন্ট বলেন তো? 4 নম্বর পয়েন্টটা। হ্যাঁ, 3 নম্বর পয়েন্টে তো বলেছি আমি যে যে কি বলে এটাকে, পড়ে গেলেই হবে না, কিছু কিছু জায়গায় পজ দিতে হবে, এটা 3 নম্বর পয়েন্ট ছিল। 4 নম্বর পয়েন্টটা বলেছি। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে রসের কিঞ্চিত পরিমাণে হলেও ছোঁয়া থাকতে হবে সংবাদ পাঠের ক্ষেত্রে। আবৃত্তির মতো খুব বেশি পরিমাণে না, যে কোনো একটা কষ্টের কবিতা হলে আপনি কেঁদেই ফেলবেন বা খুব বেশি ইমোশন কাজ করবে, সেটা অবশ্যই না, বাট কিঞ্চিত পরিমাণে ছোঁয়া থাকতে হবে। যেমন দেখেন, একটা শোক সংবাদ আপনি পাঠ করছেন যে আহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 5 জনের শতাধিক আহতের সংবাদ পাওয়া গেছে। এটাকে আপনি কিভাবে পড়বেন? এভাবে: ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং শতাধিক আহতের সংবাদ পাওয়া গেছে। আপনিও শোকাহত, একটু গম্ভীর ভাবে। খুব বেশি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং শতাধিক আহতের সংবাদ পাওয়া গেছে। এইভাবে পড়বেন। ছোঁয়া থাকবে রসের, কিন্তু খুবই অল্প পরিমাণ, কিঞ্চিত পরিমাণ। ঠিক আছে, তারপরে ধরেন যে আরেকটা খুবই খুশির একটা সংবাদ যে বাংলাদেশ ক্রিকেট দল 5 উইকেটে আফগানিস্তানকে বাংলাদেশ ক্রিকেট দল 5 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে জয়লাভ করেছে। এটা আপনি কিভাবে করতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট দল 5 উইকেট বাংলাদেশ ক্রিকেট দল 5 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে জয়লাভ করেছে। বাংলাদেশ ক্রিকেট দল 5 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে জয়লাভ করেছে। একটু আপনি খুশি আপনার দেশকে সাফল্যে, এই ছোঁয়াটা আপনার কণ্ঠে থাকতে হবে। এইটাকে আবার আপনি বাংলাদেশ ক্রিকেট দল 5 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে জয়লাভ করেছে, অতটা গম্ভীর ভাবে আপনি পড়বেন। ঠিক আছে, আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আসলে এক এক দেশের সংবাদ পাঠের কৌশল এক এক রকম। যেমন আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে অধিকাংশ চ্যানেলগুলোতে আমাদের বাংলাদেশে এভাবেই পড়ে। চ্যানেল আই, বিটিভিতে, যেগুলো আমার পছন্দের চ্যানেল, এগুলোতে কিন্তু প্রায় অনেকগুলোতে এভাবেই পড়ে। কিন্তু আপনি যদি আবার দেখেন ভারতের চ্যানেলগুলোর কথা যদি আবার মাথায় আনেন, সেখানে কিন্তু আবার এভাবে পড়ে। ওদের আবার মানে রসের ছোঁয়াটা একটু বেশি পরিমাণেই থাকে, আমাদের ওদের কিঞ্চিত পরিমাণে থাকে না। ওরা আবার এইভাবে বলে যে ওই যে শোক সংবাদে যে ওরা এইভাবে বলে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং শতাধিক আহতের সংবাদ পাওয়া গেছে। ওরা এভাবে বলে না। নো অফেন্স টু এনি ওয়ান, এনি কান্ট্রি, কারো মানে অফেন্স রেখে বলছে না, কিন্তু ওরা এটা এভাবে পড়ে। তো আপনারা যদি আবার সেই দেশের সংবাদ পাঠের একটু সুযোগ পান, তখন কিন্তু আমি যে কৌশলগুলো আপনাদের শেখাচ্ছি সেগুলো আবার কিন্তু ফলো আপ করলে চলবে না, যে ম্যাম তো এইভাবে শিখিয়েছি। যেই দেশে যেভাবে করে সেটাই ফলো করবেন। আমি যেটা বলেছি যে বাংলাদেশের বিষয় সেটা বলেছি। আমরা করি কিভাবে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও শতাধিক আহতের সংবাদ পাওয়া গেছে। এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো সংবাদ পাঠের ক্ষেত্রে। আরেকটা বিষয় আছে যে খেলার খবর। খেলার খবর কিন্তু একটু আবার তুলনামূলক ভাবে একটু ডিফারেন্ট ওয়েতে পড়তে হয়। যেমন হচ্ছে খেলার খবরগুলো একটু তাড়িয়ে তাড়িয়ে একটু দ্রুত গতিতে পড়তে হয়। দ্রুত গতিতে পড়বেন, কিন্তু আবার উচ্চারণে ভুল যাওয়া যাবে না। আর অধিকাংশ সময়ে যখন এরকম সংবাদ পাঠক নিয়োগের ক্ষেত্রে যখন ইন্টারভিউ গুলো নেয়, বেশিরভাগ ক্ষেত্রে খেলার খবরগুলো স্ক্রিপ্ট দেয় খেলার খবরগুলো পড়ার জন্য। কারণ খেলার খবর পড়াটা তুলনামূলকভাবে একটু কঠিন। আর খেলার খবরের মধ্যে দেখুন অনেক দেশের নাম থাকে, অনেক কঠিন কঠিন। তারপরে হচ্ছে খেলোয়াড়দের নাম অনেক কঠিন থাকে। তো সেই উচ্চারণ গুলো যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন, তবে যিনি ইন্টারভিউয়ার তার মনে কিন্তু আপনি একটা ভালো জায়গা দখল করে নিতে পারবেন, যে আপনার মধ্যে সেই দক্ষতা আছে, যে আপনি ঠিকঠাক ভাবে পড়তে পারছেন, উচ্চারণ ঠিক রেখে পড়তে পারছেন। তাই অধিকাংশ সময় হচ্ছে ইন্টারভিউর মধ্যে খেলার খবরগুলো পড়তে পারেন, আমি যতটুকু জানি। যেমন এইভাবে পড়ে খেলার খবরগুলো একটু দেখাচ্ছি। জুভেন্টাসের প্রথম 3টি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তাদের দলটিতে যোগ দেওয়ার পর থেকে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা।
পারলেবো থেকে 2015 সালে মৌসুমে জুভেন্টাসের নাম লেখা দিবানা। ওই যে বারবার করে পজ দেওয়ার পরিমাণটা একটু কম, একটু দ্রুত গতিতে পড়তে হয়, একটু তাড়িয়ে তাড়িয়ে পড়তে হয়, তাই না? অন্য নিউজ গুলো যেভাবে পড়লাম সেভাবে কিন্তু খেলার খবরটা পড়ি। এখানেই হচ্ছে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছি। এখন আমি পুরোটা খবর আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। পয়েন্ট গুলো তো বললাম, এখন পুরোটা খবর একটু পড়ে শোনাই। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো। আমার এখানে আসলে এখানে কোনো কি বলে যে কোনো টেবিল নেই, টেবিল থাকলে একটু ভালো করে দেখাতে পারতাম। হাতের যে নাড়াচাড়াটা, যে আপনি খুবই অল্প পরিমাণে করছেন, এভাবে ভাবে মাথাটা একটু আধটু নাড়বেন। খুব বেশি পরিমাণে হাত ছোড়াছুড়ি, চেয়ারে বসে চেয়ারটা একদম এখানে সেখানে ঘুরে যাওয়া, সেটা করবেন না। সংবাদ পাঠকরা সেভাবে উপস্থাপনা করেন না। অনেক সময় যারা সাংবাদিক আছে, যারা যখন কোনো বিষয় নিয়ে নির্দিষ্ট করে আলোচনা করে, তারা তারা অনেক ফ্লেক্সিবল হয়ে করে, সেটা অন্য ব্যাপার। বা সংবাদ যারা পাঠ করে, তারা কিন্তু এভাবে খুব বেশি হাত পা ছোড়াছুড়ি নাড়াচাড়ি সেটা করেন। আর আপনার চ্যানেল যদি আপনাকে সেই অধিকার দেয়, তাহলে আপনি অবশ্যই করতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় সেটা না করাই ভালো। সুন্দরভাবে পরিপাটি হয়ে বসে হালকা পাতলা একটু হাতটা এভাবে নাড়াচাড়া, আর মাথাটা একটু আধটু নাড়াচাড়া। ঠিক আছে? যেমন আরেকটা বিষয় বলবো, এই যারা সংবাদ পাঠ করে, আপনারা যদি খেয়াল করে থাকেন, তারা কিন্তু না দেখে করে। আর আপনারা খেয়াল করবেন কি, আপনারা তো ভাবেন যে হয়তো দেখে দেখে পড়ে। না, দেখে দেখে কিন্তু সংবাদ পাঠ করেন, না দেখেই সংবাদ পাঠ করেন। সরি, কি বলছি? আচ্ছা, দুঃখিত, আমার মানে মাইন্ড ডাইভার্ট হয়ে গেছিল একটু, মানে মানে আমার আসলে একটা কল আসছিল অন্য দিক থেকে। তো সেখানে আমার মনে চুকিয়েছিল, যেটা আমি আপনাদের বলছিলাম সম্পূর্ণ ভিন্নটা। যে সংবাদ পাঠক যারা, তারা কিন্তু দেখে দেখে পড়ে, না দেখে পড়ে না। সম্পূর্ণ ভিন্নটা বলে দিলাম। দেখে দেখে পাঠ করে। তো দেখে দেখে কাজ করেন অবশ্যই, সেটা আপনারা অনেকেই জানতেন না যে দেখে দেখে যে কাজ করে। কিসের মাধ্যমে করে সেটা কি আপনারা জানেন? জানলে বলবেন তো চ্যাট বক্সে, যে আপনারা কিসের মাধ্যমে দেখে দেখে কাজ করেন। একটা কি বলে, একটা যন্ত্র আছে। জি, হেলাল আহমেদ বলেছেন জানি, বলেন কোন যন্ত্রের মাধ্যমে দেখে দেখে কাজ করে, সেই যন্ত্রের নামটা বলবেন। আপনারা বলার পর আমি বলবো। ওরা কিন্তু দেখে দেখে পড়ে। আর ওই যে দেখে দেখে পড়বে, কিন্তু হচ্ছে কিভাবে এত সুন্দর করে স্মুথলি পড়ে যে বোঝাই যায় না দেখে দেখে পড়ছে, সেটার জন্য কিন্তু কিছু কৌশল আছে, মানে অনেক প্র্যাকটিস কিন্তু করতে হয়। এই যে যারা খুব বেশি ভালো করে পড়তে পারে, পড়তে পারলেই কিন্তু হয় না। আপনাকে সেই যন্ত্রটা ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রণ করাও শিখতে হয়। একটা স্ক্রিন না, এটাকে বলা হয় টেলিপ্রম্পটার, সেই যন্ত্রের নাম। সেই টেলিপ্রম্পটারের মাধ্যমে দেখে দেখে পড়ে। এটাকে অটোকিউ বলে, এই যে আফসানা শামিনা আপু বলেছে, অটোকিউ বা টেলিপ্রম্পটার। এই টেলিপ্রম্পটার অটোকিউ মাধ্যমে কিন্তু দেখে দেখে সংবাদ পাঠ করে, বাজারেই পাওয়া যায় এগুলো, যারা সবগুলো চ্যানেলে এগুলো থাকে বড় পরিমাণে। ঠিক আছে? তো এটা নিয়ন্ত্রণ করতে কিন্তু অনেক সময় হাতে রিমোট থাকে। যেমন সেদিন আমি কোন চ্যানেলে, সময় টিভিতে একটা নিউজ দেখছিলাম, দেখছিলাম যে আগে তো এরকম বসে করতো, এরকম ডেস্ক থাকতো, একটু দেখা যেত। কিন্তু এখন কিন্তু অনেক চ্যানেলে আমি দেখছি দাঁড়িয়েও পাঠ করে, বা উনি যে দাঁড়িয়ে করছে এটা বোঝা যায় আর কি। তো এরকম হাতে দেখলাম যে ওনার হাতে একটা হচ্ছে এরকম ট্যাব, আর হচ্ছে হাতে রিমোটটা, এই রিমোটটা কিসের? এটাই হচ্ছে অটো নিয়ন্ত্রণ করার রিমোট। উনি দেখবেন এরকম করছিল, বোঝা যাচ্ছিল, আমি বুঝতে পেরেছিলাম। হয়তো আমি জানি বিধায় বুঝতে পেরেছিলাম আর কি। আর অনেক আছে পায়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এই অটো কিউটা ঠিকঠাক ভাবে ব্যবহার করা যাবে, যেটা আমি আপনাদের প্রথমে বলে দিয়েছিলাম যে আমাদের কোনো অফলাইন কোর্স না, অনলাইন কোর্স। সে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারবো না টেলিপ্রম্পটার ব্যবহার, যে আমাদের শুধু উচ্চারণ আবৃত্তি উপস্থাপনার কোর্স। যদি আপনাদের অনেক বেশি ইচ্ছে থাকে যে ম্যাম আমার সংবাদ পাঠক বা পাঠক হওয়ার প্রবল ইচ্ছা আছে, তাদের উদ্দেশ্য বলবো, যদি কোনো কোর্সে এরকম নির্দিষ্ট করে ভর্তি হতে চান, অবশ্যই সেই প্রতিষ্ঠানে জেনে নেবেন যে অটোকিউর মাধ্যমে কি ক্লাস করানো হয় কিনা, বা এই যে অটোকিউর যে ব্যবহারটা সেটা একদম সরাসরি শেখানো হয় কিনা। তবে আপনি খুব ভালোভাবে কিন্তু এটা প্রস্তুতি নিতে পারবেন। আর এইভাবে যে বাকি বিষয়গুলো, সেটা আমি আপনাদের বলেই দিলাম, এর বাইরে কিছুই থাকে না। সংবাদ পাঠক পাঠের মানে সংবাদ পাঠক হওয়ার যে কোর্স গুলো, 12টা ক্লাসের মধ্যে 10টা ক্লাসই থাকে এই উচ্চারণের ভিত্তিতে, যে উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ কেন্দ্র করে জিভের জড়তা দূর করার ব্যায়াম, এগুলোই কিন্তু থাকে। আর বাকি 2টা ক্লাসে হচ্ছে সংবাদ পাঠের কৌশলগুলো শেখানো হয়, অর্থকুর মাধ্যমে দেখানো হয়। এরকম যদি কারো কোনো প্রবল ইচ্ছে থাকে, তো আপনার এরকম একটা প্রতিষ্ঠানে করতে হবে, যেটাতে টেলিপ্রম্পটার বা অর্থকুর মাধ্যমে এরকম শেখাবে আপনাদের। এটা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এখন আমি পুরোটা সংবাদ আপনাদের একটু পড়ে শুনিয়ে দিচ্ছি।
প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা। সেই হিসেবে শ্রমিকের দৈনিক মজুরি বেড়েছে 50 টাকা। এর সঙ্গে প্লাকিং বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিল সহ অন্যান্য সুযোগ সুবিধা আনুপাতিক হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকের বার্ষিক ছুটি ও অসুস্থতা জনিত ছুটিও বাড়বে। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে 3 সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করেছিলেন চা শ্রমিকেরা। চা বাগানগুলোতে চলছিল ধর্মঘট। এর প্রেক্ষাপটে আজ শনিবার বিকেলে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা বাগান মালিক এম শাহ আলমের নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়তাউস সাংবাদিকদের কাছে সিদ্ধান্তগুলো তুলে ধরেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, নামের যে বিষয়গুলো খুবই সেন্সিটিভ, এগুলোতে ভুল করা যাবে না। আর যেটা বললাম যে সংবাদ পাঠ শুধুমাত্র পড়লেই হবে না, আপনাকে নিউজ পার্সোনালিটি হিসেবে নিজেকে তৈরি করে নিতে হবে। আপনাকে দেশে যা চলছে, আপনাকে বহির্বিশ্বে যা চলছে, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনাকে অনেক অনেক বেশি নিউজ পেপার পড়তে হবে, খবর যারা পাঠ করছে সেগুলো দেখতে হবে। মানে মোট কথা আপনাকে খবর রাখতে হবে দেশ দেশ সম্পর্কে, বিদেশ সম্পর্কে। আর যারা এরকম সংবাদ পাঠ করে তাদের কিন্তু স্ক্রিপ্টটা 30 থেকে 40 মিনিট আগে বা অনেক সময় 1 ঘন্টা আগে দিয়ে দেয়। তো কেন দিয়ে দেয় বলেন বলেন তো? দেখে দেখে পড়লে আবার দিয়ে দেওয়ার দরকার কি? দিয়ে দেয় এই কারণে যে টেলিপ্রম্পটার বলেন বা অটো কিউ বলেন, এগুলো কি, এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়। অনেক অনেক টেকনিশিয়ান থাকে, বাট তাও কখন অফ হয়ে যায় মানে বলা যায় না, কিন্তু এই বিষয়গুলো কিন্তু কারো হাতেই থাকে না। তো হুট করে বন্ধ হয়ে গেল, আপনিও থেমে গেলেন, লাইভ নিউজ চলছে, কেমন একটা অবস্থা হবে বলেন তো? তো সে কারণে যদি আপনি আগে থেকে পড়ে থাকেন, আপনার অটোটা বন্ধ হয়ে গেলেও যেন আপনি নিউজটা কমপ্লিট করতে পারেন, বলতে পারেন। একটু এও হবে তার জন্য আপনি বলতে পারেন। ওই এও হওয়ার থেকে একদম বন্ধ হয়ে যাওয়াটা তো অনেক বেশি খারাপ, তাই না? এই হচ্ছে বিষয়টা, আপনাকে ধারণা রাখতে হবে, আপনাকে পড়তে হবে নিউজ, দেশে যা চলছে বিদেশে যা চলছে এগুলো খবরগুলো রাখতে হবে। আর যখন স্ক্রিপ্ট দিবে তখন হচ্ছে কি বলে এটাকে, মানে মনোযোগ দিয়ে পড়তে হবে। এটা ভাবলে চলবে না যে আমি হচ্ছে কি বলে, আমার তো দেখি আমি পড়বো, দিল আমি আমার মতো রেখে দিই, আমি সাহায্যগুলিতে সবচেয়ে বেশি সময়টা ব্যয় করি। এটা করা যায় না। ঠিক আছে, এবারে হচ্ছে আমি আপনাদেরকে খেলার খবরটা একটু পড়ে শোনাচ্ছি। এবারে খেলার খবর। জুভেন্টাসের প্রথম 3টি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তাদের দলটিতে যোগ দেওয়ার পর থেকে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা। পার্লিমো থেকে 2015-16 মৌসুমে জুভেন্টাসের নাম লেখান দিবালা। প্রথম মৌসুমে 46 ম্যাচে 23 গোল করেন। হ্যাঁ, প্রথম মৌসুমে 46 ম্যাচে 23 গোল করেন, পরে 2 মৌসুমে তার গোল 1926টি। পরে 4 মৌসুমের একবারও তিনি 20 গোলের কোটা স্পর্শ করতে পারেননি। ছন্দহীন দিবালাকে এই মৌসুমে এএস রোমায় নিয়ে যান জোসে মourinho। প্রথম 3 ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি গোলের সহায়তা ছিল তার। ভালো খেলছিলেন দিবালা, পরশু গোলও পেয়ে গেলেন। মনোসার বিপক্ষে দলের 3-0 ব্যবধানের জয় তিনি করেছেন জোড়া গোল। ঠিক আছে, এইভাবে টুকরা আহ যে যে বিষয়গুলো বলা ছিল প্রায় সবগুলি হয়তো বলেছি। আর আরেকটা বিষয় বাদ পড়ে গিয়েছে, তো নামের যে বিষয়টা, অনেকগুলো পয়েন্ট মানে মাথায় গুলিয়ে যাচ্ছে, যেহেতু আমি আপনাদের মুখস্থ লেকচার দিই, দেখে দেখে দিই না লেকচার, সে কারণে একটু গুলিয়ে যাচ্ছে। নামের বিষয়গুলো হচ্ছে, দেখেন, নাম দিয়ে যদিও পরিচয় না, মানুষের কর্মই মানুষের পরিচয়, তাও মানুষ মানুষ যখন মানুষের একজন যখন আরেকজনের নামের উচ্চারণে ভুল করে বা নাম ভুলভাল করে, এটা কিন্তু খুব বেশি করতে লাভ, যে নামের উচ্চারণ ভুল করলো, নাম কেন ভুল করলো। সেই কারণে কিন্তু এই বিষয় খুবই মানে খুবই সেন্সিটিভ, এই বিষয়গুলো ভুল করা যাবে না। যেমন আহমেদ কায়ের কাউস, কাউ কাউস বলে ফেললে চলবে না। আহম্মদ আহমেদ বলে আবার বলে ফেলবেন না, যে নামটা আহম্মদ হয় না আমি আহমেদ বলে ফেলি না, যেটা থাকবে সেটা আপনি বলবেন। ঠিক আছে, এই বিষয়গুলো ধারণা রাখবেন। দেশের মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছে সবার নামগুলো যদি আপনার ঠিক মতো গাঁথা থাকে আপনার মাথায়, আপনার কিন্তু ভুল হবে না। স্ক্রিপ্টে যদি কখনো ভুলও চলে আসে, তবে কিন্তু আপনি আর ভুলটা করবেন। সে কারণেই বললাম যে পড়ে গেলেই হবে না। দেশের সবার মানে কি অবস্থা, দেশের দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম, এমপিদের সবার নাম, এগুলোও কিন্তু ভালো করে জানা থাকবে। ঠিক আছে, চলুন ম্যাম, নামটা আরেকটা বার বলবেন প্লিজ, অটো কিউ বা টেলিপ্রম্পটার। চলেন এখন হচ্ছে আমরা একটু অনুশীলন করবো। আমি একটা লাইন বলবো, আপনারা আমার পরে
আমি আপনাদের আনমিউট করার পারমিশন দিয়েছি, আপনারা আনমিউট করে বলতে পারবেন। যদি খুব বেশি শব্দ করেন দেন আবার মিউট করিয়ে দিই। শুরু করলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। বলেন আপনারা। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিল তারা। আমি কি এটা বলেছি? এতদিন 120 টাকা বলেছি? কোনটা বলেছি? যেটা বলেছি সেটা বল। প্রধানমন্ত্রীর ম্যাম, সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। সরি ম্যাম, আমাদের কাছে পড়ার লাইন বলতে হবে। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা। সেই হিসেবে শ্রমিকের দৈনিক মজুরি বেড়েছে 50 টাকা। সেই হিসেবে শ্রমিকের দৈনিক মজুরি বেড়েছে 50 টাকা। এর সঙ্গে প্লাকিং বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিল সহ অন্যান্য সুযোগ সুবিধা আনুপাতিক হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর সঙ্গে প্লাকিং বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিল সহ অন্যান্য সুযোগ সুবিধা আনুপাতিক হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের বার্ষিক ছুটি ও অসুস্থতা জনিত ছুটিও বাড়বে। শ্রমিকদের বার্ষিক ছুটি ও অসুস্থতা ছুটিও বাড়বে। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে 3 সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করেছিলেন চা শ্রমিকেরা। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে 3 সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করেছিলেন চা শ্রমিকেরা। চা বাগানগুলোতে চলছিল ধর্মঘট। চা বাগানগুলোতে চলছিল ধর্মঘট। এর প্রেক্ষাপটে আজ শনিবার বিকেলে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষাপটে আজ শনিবার বিকেলে বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটু ধীরে ধীরে করতে হবে। চা বাগান মালিক এম শাহ আলমের নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। চা বাগান মালিক শাহ আলমের নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস সাংবাদিকদের কাছে সিদ্ধান্তগুলো তুলে ধরেন। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস সাংবাদিকদের কাছে সিদ্ধান্তগুলো তুলে ধরেন। এবারে খেলার খবর। প্রথম 3টি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার। জুভেন্টাসের প্রথম 3টি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইতালির দলটিতে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইতালির দলটিতে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা। পালের্মো থেকে 2015-16 মৌসুমে জুভেন্টাসের নাম লেখান দিবালা। পালের্মো থেকে 2015-16 মৌসুমে জুভেন্টাসের নাম লেখান দিবালা। প্রথম মৌসুমে 46 ম্যাচে 23 গোল করেন। প্রথম মৌসুমে 46 ম্যাচে 23 গোল করেন। পরে 2 মৌসুমে তার গোল 19 ও 26টি। পরে 4 মৌসুমের একবারও তিনি 20 গোলের কোটা স্পর্শ করতে পারেননি। পরে 4 মৌসুমেও এবারও 20 গোলের একটা স্পর্শ করতে পারেনি। ছন্দহীন দিবালাকে এই মৌসুমে এএস রোমায় নিয়ে যান জোসে মরিনিও। রোমা নিয়ে যান প্রথম 3 ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি গোলের সহায়তা ছিল তার। প্রথম 3 ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি গোলের সহায়তা ছিল তার। ভালো খেলেছিলেন দিবালা, পরশু গোলও পেয়ে গেলেন। ভালো খেলছিলেন দিবালা, পরশু গোলও পেয়ে গেলেন। মনোচার বিপক্ষে দলের 3-0 ব্যবধানে জয় তিনি করেছেন জোড়া গোল। ব্যবধানে জয় করেছেন জোড়া গোল।
ধন্যবাদ আমাকে অনুসরণ করার জন্য। আমি আপনাদেরকে আরেকটাবার একটু আমি নিজে পুরোটা সংবাদ আরেকটু পড়ে শুনিয়ে দিচ্ছি, শোনেন সব। প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন 120 টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা। সেই হিসেবে শ্রমিকের দৈনিক মজুরি বেড়েছে 50 টাকা। এর সঙ্গে প্লাকিং বোনাস, উচ্চ ভাতা, ভবিষ্যৎ তহবিল সহ অন্যান্য সুযোগ সুবিধা আনুপাতিক হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের বার্ষিক ছুটি ও অসুস্থতা জনিত ছুটিও বাড়বে। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে 3 সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করেছিলেন চা শ্রমিকেরা। চা বাগানগুলোতে চলছিল ধর্মঘট। এর প্রেক্ষাপটে আজ শনিবার বিকেলে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা বাগান মালিক এম শাহ আলমের নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস সাংবাদিকদের কাছে সিদ্ধান্তগুলো তুলে ধরেন। এবারে খেলার খবর। জুভেন্টাসের প্রথম 3টি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তাহলে দলটিতে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা। পার্লামে থেকে 2015-16 মৌসুমে জুভেন্টাসের নাম লেখান দিবালা। প্রথম মৌসুমে 46 ম্যাচে 23 গোল করেন। পরে 2 মৌসুমে তার গোল 1926টি। পরে 4 মৌসুমের একবারও তিনি 20 গোলের কোটায় স্পর্শ করতে পারেননি। ছন্দহীন দিবালাকেই এই মৌসুমে এএস রোমায় নিয়ে যান জোসে মourinho। প্রথম 3 ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি গোলের সহায়তা ছিল তার। ভালো খেলেছিলেন দিবালা, অবশ্য গোলও পেয়ে গেলেন। মনোচার বিপক্ষে দলের 3-0 ব্যবধানে জয় তিনি করেছেন জোড়া গোল। ঠিক আছে, এইভাবে সমাধান করতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সংবাদ পাঠের কোনো কোর্স করে বা এই কোর্স করে যদি আপনার ধারণা থাকে ম্যাম আমার কেন টিভি চ্যানেল হয়ে যাচ্ছে না, এই ধারণা রাখতে হবে না। স্বপ্ন দেখতে হবে বড়, কিন্তু মানুষ ছোট থেকেই বড় পর্যায়ে যায়। প্রথমে আপনার টিভি চ্যানেল আপনাকে নিবে না, কারণ সংবাদ চ্যানেলগুলিতে যাদেরকে নেয় অভিজ্ঞতা থাকা লাগে। ঠিক আছে, এই অভিজ্ঞতার জন্য হলেও কিন্তু আপনাকে কিছু কিছু জায়গায় নিউজ পড়তে হবে। অনলাইন অনেক পোর্টাল আছে, অনেক অনেক অনলাইন অনেক চ্যানেল আছে যারা টিভি চ্যানেলগুলো যেমন করে করে স্যাটেলাইট চ্যানেলগুলোতে তেমন করেই তারা সংবাদ পাঠকদেরকে দিয়ে করাচ্ছে। যেমন একটা দূরবীন চ্যানেল নাকি চ্যানেল আছে, কিছুদিন আগে আমার এসেছিল, দেখলাম উপস্থাপিকা খুব সুন্দর করে পাঠ করছে। মানে এটা কোনো স্যাটেলাইট চ্যানেল না, টিভি চ্যানেল না, অনলাইন এটা চ্যানেল মাত্র। এই চ্যানেলগুলোতে আপনারা আপনারা দেখতে পারেন যে আপনাদের বুঝছে কিনা, আপনারা সেখানে সিভি ড্রপ করতে পারেন। বা এরকম এরকম কি বলে এটাকে, লাইভ নিউজ না পড়েও এরকম অনেক সময় রেকর্ড আকারেও নেয়, যে পরে হচ্ছে চিত্রে সেটা অ্যাড করে, সেখানেও আপনারা ভয়েস দিতে পারেন। মানে মোট কথা, পড়েন সংবাদ, পড়েন সংবাদ পড়েন। ও এই পড়াটাতে কতটা অভিজ্ঞতা অর্জন হবে, মানে কি বলবো, আপনাদের ধারণা পড়তে হবে। যেমন আমি ছোটবেলায় সবসময় যারা সংবাদ পড়তো নীতিতে শিরোনামগুলো উঠতো না, আমি শিরোনামগুলো পড়তাম, ঠিক তেমন করি। আর যদি বলেন ম্যাম কিছু কিছু চ্যানেল আছে যে আপনি একটু সাজেস্ট করেন যেগুলো ফলো করতে পারি, আমাকে সেখানে ভাবলে ভাবতেও পারেন। বাট বিটিভি, চ্যানেল আই, এই চ্যানেলগুলো যারা সংবাদ পাঠ করে আমার কাছে খুব ভালো লাগে। আর এটা এমন একটা পেশা, আমি আমি যতটুকু দেখেছি যে সবাই খুব ভালো করে আসলে পড়ে। মানে এটার মধ্যে না, মানে কোনো নড়বড়ে হয় না যে অমুক ভালো পড়ছে না তাও নিয়ে নিচ্ছে, দেখি সবাই খুব ভালো পড়ে। বাট তাও আমার পার্সোনাল চয়েস হচ্ছে কি বলে চ্যানেল আই, বিটিভি, এই সংবাদগুলো, এই চ্যানেলগুলোর মধ্যে যারা উপস্থাপিকা আছে খুবই মানে অভিজ্ঞতা সম্পন্ন, অভিজ্ঞ ওনারা, এবং খুব ভালোভাবে নিউজ করে, সেটা আপনারা ফলো করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়গুলো। ওকে, এখন আমরা আমাদের রেকর্ড অফ করে দিই। এই ছিল মূলত আমাদের আজকের মানে সপ্তম ক্লাসটা।